পূর্ব আকাশে সূর্য উঠেছে। আকাশে লাল আভার ছড়াছড়ি, পাখির কলতানে মুখর পরিবেশ। কুয়াশার চাদরে আশপাশটা বেশ খানিকটা অন্ধকার। গাছের সবুজ পাতাগুলো কুয়াশায় ভিজে গাঢ় সবুজ বর্ণ ধারণ করেছে। যদিও বা শীতের আগমনে গাছের পাতা ঝরে যাচ্ছে, ঘাসে ছোট ছোট শিশির বিন্দু জমে আছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীত যেন একটু বেশিই পড়ছে। এই শীতের মাঝেও রাফসার ঘুম ভেঙে গেল ভোরেই। এতদিনের অভ্যাস অনুযায়ী ঘুম হলো না আর। প্রায় কয়েক বছর ধরেই ভোরে ওঠা রাফসার ডেইলি রুটিন ছিল। মেডিকেলের পরীক্ষা দিয়েও শান্তি নেই, সারা রাত এপাশ ওপাশ করেই কেটেছে ওর। পরীক্ষা যতই ভালো হোক, মনে মনে একটা টেনশন থেকেই যায়। তবে ভিন্ন দিনের তুলনায় আজ ভোরের ঘুম কিছুটা দেরিতে ভেঙেছে। পিটপিট করে রাফসা চোখ খুলতে মাথার উপরে সিলিং ফ্যানটা চোখে পড়ে। শীতের আগমনে ফ্যানের চলার পথ বন্ধ হয়েছে প্রায় 1 মাস এর কাছাকাছি। রাফসার শীত তুলনামূলক একটু বেশিই লাগে। গরমকালেও কাঁথা মুড়ি দিয়ে মরার মতো ঘুমানোর অভ্যাস ওর। চোখের পলক ফেলে রাফসা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সিলিংয়ে। গতরাতে ঘুম তত একটা ভালো হয়নি। আড়মোড়া হয়ে বিছানায় বসে বালিশের নিচ থেকে ফোন বের করে টাইম দেখেই চোখ কপালে উঠে গেল। 6টা বেজে গিয়েছে, ফজরের নামাজ পড়তে হবে। রাফসা হুড়মুড়িয়ে নেমে দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে বেড়ায়। ফজরের সালাত আদায় করে আল্লাহর কাছে মেডিকেলের চান্স পাওয়ার জন্য দোয়া করে। বেশ খানিকটা সময় নিয়ে সেজদায় পড়ে সব কিছুর জন্য শুকরিয়া আদায় করে। জায়নামাজ ভাঁজ করে আলমারিতে তুলে রাখল। অলসতা নিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। মাথা ব্যথা যেন ইদানিং ডেইলি রুটিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে মাথা ব্যথা করে। তার কারণ রাতে ঘুম ফিল আপ না হওয়া। এপাশ ওপাশ করতে করতে বিরক্ত হয়ে উঠে বসে। কফি খেতে ইচ্ছে করছে, কিন্তু শরীরে অলসতা ভর করে আছে যেন। বিছানা ছেড়ে ওড়নাটা গায়ে জড়িয়ে নিল। শাল বা সোয়েটার কখনোই পরে না ও। ধীর কদম ফেলে এগিয়ে যায় ছাদের উদ্দেশ্যে। ছাদের দরজায় এসে দাঁড়াতে একটা দমকা হাওয়া ছুটে গেল রাফসার গায়ে। শীতের ঠান্ডা হাওয়ায় গায়ে কাঁটা দিয়ে উঠল। চারপাশটা বেশ পরিষ্কার হয়েছে। কুয়াশা কেটে যাচ্ছে ধীরে ধীরে। রাফসা এগিয়ে যায় সামনে। রেলিং ধরে দাঁড়িয়ে দূর আকাশের পানে তাকিয়ে প্রকৃতির স্বাদ নিতে লম্বা কয়েকটা শ্বাস নিল। 21, 22, 23, 24, 25। রাফসা চমকে উঠল হঠাৎ। নাম্বার কাউন্ট করছে কে? বয়সটা ঠিক বোঝা যাচ্ছে না। খুব ধীর গতিতে ক্ষীণ আওয়াজ শুনে রাফসা ছাদের অন্য প্রান্তে গিয়ে দাঁড়ায়। গাছের জন্য এদিকটা স্পষ্ট দেখা যায় না। সেখানেই যেতেই চোখ পড়ল অনাকাঙ্ক্ষিত এক দৃশ্যের। পুশ আপ করছে উদ্যান, কম্প্রেশন টি-শার্ট জড়ানো শরীরে, যা শরীরের সাথে একদম লেপ্টে আছে এবং প্রতিটি পেশির ভাঁজ ফুটিয়ে তুলছে স্পষ্ট। চুলগুলো খানিকটা এলোমেলো হয়ে সামনে পড়ে আছে। 45, 46, 48। রাফসা অবাক হলো। এই লোকের তো থামাথামির কোনো নামই নেই। বিরক্ত হয়ে বলল, কী কচু করছেন এসব? আজাইরা খেয়ে দেয়ে কাজ নেই আপনার? রাফসার কথায় মাঝপথে পুশ আপ করা থামিয়ে দিল উদ্যান। সোজা হয়ে দাঁড়িয়ে দু হাতে দু চুলগুলো ঠেলে পেছনে ফেলে রাফসার চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলল, এটা আপনার কাছে কচুর কাজ মনে হচ্ছে মিসেস রওয়াদ? শরীরকে ঠিক রাখতে এক্সারসাইজ করা কতটা প্রয়োজন জানেন না আপনি? না, উল্টো পাল্টা হাত পা ছুঁড়ে নাচানাচি করলে এক্সারসাইজ হয়ে যায়। এত ঢং করতে হয় না। উদ্যান ভ্রু কুঁচকে তাকালো হেন কথায়। ঘাড়ে হাত ঘষে শান্ত স্বরে বলে উঠল, গাধা, গাধার জামাই। মুখ ফসকে বলে ফেলল রাফসা। তা বুঝতেই পেরে মুখে হাত চেপে ধরে অনাবরত মাথা নাড়ায়। উদ্যান বাঁকা হেসে আফসোস করে বলে, ঠিক বলেছেন মিস, আমার বউ একটা গাধা। লোকে তো আমায় পাগল বলবে এমন একটা গাধাকে বিয়ে করার জন্য। আফসোস। উদ্যান বাঁকা কথায় রাফসা চুপ করে থাকে গেল। মুখ বাঁকিয়ে বলল, এ কাজ করেন বড় ভাই? আফসোস করে তো আর লাভ নেই, ডিভোর্স দিয়ে দিন। উদ্যানের ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা মুহূর্তে গায়েব হয়ে যায়। চোখে ভর করে রাফসার প্রতি রাগ। চিবুক শক্ত হয়ে আসে। কাটকাট কণ্ঠে বলে, ফাজলামো করিস আবার? থাপড়ে গাল ফাটিয়ে দেব বেয়াদব। কে বেয়াদব? তুই ছাড়া আর কাউকে আপাতত নেই এখানে। কাল রাতেও কি বলেছিস মনে আছে? রাফসার দুপাশে মাথা নাড়ায়। অর্থাৎ মনে নেই ওর। উদ্যান শক্ত কণ্ঠে বলল, তুই একটা ডিসগাস্টিং জামাই, এটা বলিসনি? তোর কত বড় সাহস তুই বলিস আমায়? রাফসা মুখ বাঁকিয়ে বলল,
ভালো হয়েছে, বেয়াদব। আদব কায়দা সব গুলে খেয়েছিস। রাফসা বিরক্ত চোখে তাকালো। কি শুরু করেছে এই লোক? আপাতত 1 কাপ কফি হলে চলবে। আদব কায়দার টেস্ট খারাপ। চটপট করে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনুন। ভ্রু কুঁচকে যায় রাফসার কথায়। কি সুন্দর করে আদেশ দিচ্ছে। 2 কদম পা ফেলে উদ্যান এগিয়ে এলো রাফসার পানে। হালকা ঝুঁকে শানিত গলায় বলল, কি দিবেন তাহলে? উদ্যানের হঠাৎ কাজে রাফসা ভড়কে গেল রাফসা। 2 পা পিছিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি চাই? চাই তো অনেক কিছুই, কিন্তু এখন না। আমারটা আমি পরে আদায় করে নেব মিসেস রড। মুচকে হেসে উল্টো ঘুরে ছাদ থেকে নেমে যায় উদ্যান। রাফসা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। উদ্যানের গমনপথে তাকিয়ে বিরক্তিকর শ্বাস ফেলে। বিড়বিড় করে বলল, বিরক্তিকর একটা লোক, 2 চোখে দেখতে ইচ্ছে করে না এটাকে। 10 মিনিট পরেই উদ্যান 2 কাপ কফি নিয়ে হাজির হয়। রাফসা থমথমে ভাব নিয়ে দাঁড়ায়। রাফসার মুখে এক্সপ্রেশন দেখে উদ্যান ভ্রু কুঁচকে বলে উঠল, কি হয়েছে? মুখের হাল বেহাল কেন? রাফসা কফিতে চুমুক দিয়ে চোখ মুখ কুঁচকে বলে, আমার মুখ আমি যেমন ইচ্ছে করে রাখব, তাতে আপনার কি? আর এটা কফি বানিয়েছেন? কি জঘন্য খেতে! রাফসার এহেন তুচ্ছ তাচ্ছিল্য কথায় স্তব্ধ হয়ে যায় উদ্যান। ব্যবহার এমন করছে কেন? কফির স্বাদ ঠিকঠাক আছে, তবুও রাফসা এমন লাগছে কেন? উদ্যান ব্যস্ত পায়ে এগিয়ে এসে উৎকণ্ঠা নিয়ে বলল, কি হয়েছে? এমন করছিস কেন? খারাপ লাগছে? রাফসা মুখ ঘুরিয়ে নিল। রাফসার ব্যবহারে উদ্যান অবাক হয়ে তাকিয়ে রইল। ও বুঝতে পারছে রাফসা কেন এমন করছে। হতাশার শ্বাস ফেলে ভারী কণ্ঠে বলল, এসব কবে জেনেছিস? রাফসা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, যেদিন হয়েছে সেদিন। রাফসার জবাবে শানিত হয়ে পড়ল উদ্যান। যেদিন হয়েছে মানে কি? ব্যাকুল হয়ে বলল, মানে? যেদিন হয়েছে এটার মানে কি? কবের কথা তুই বলছিস? এপ্রিলের 8 তারিখ, দায়সারাভাবে উত্তর দিল রাফসা। কথার মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছে। উদ্যান চোখের পড়তে ঠোঁট বাঁকালো। কফি নাকি জঘন্য হয়েছে? আবার কি সুন্দর করে খাচ্ছে দেখো। তুই জেনে সাইন করেছিলি? কেন, সন্দেহ আছে? উদ্যান তা শুনে অবাক হয়ে তাকালো। তার মানে কি রাফসা প্রথম থেকেই সব জানে, আর জেনেই রেজিস্ট্রি পেপারে সাইন করেছে? তাহলে রুমে চলো যান, বইয়ের দায়িত্ব পালন করতে হবে। 3 বছর হচ্ছে, আর কত একলা থাকবো? চোখ মুখ কুঁচকে তাকায় রাফসা। উপরে উপরে নিজেকে স্বাভাবিক রেখে গম্ভীর গলায় বলল, মুখ ভেঙে দেব অসভ্য পুরুষ। তাহলে বল, কি করে জেনেছিস? রাফসা উল্টো ঘুরে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে সেদিনের কথা মনে করে। অতীত। উদ্যানের সুইজারল্যান্ড যাওয়ার 6 মাস তখন। সব কিছুতে বাড়াবাড়ি করা রাফসা একেবারে চুপ হয়ে গেছে। কোলাহলে ভারী বিরক্ত হতো। বিকেলের দিকে চুপটি করে বারান্দায় দাঁড়িয়েছিল সেদিন। ভালো না লাগাতে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। ছাদে গিয়ে গাছের পরিচর্যা করলে মনটা বোধহয় হালকা হবে, এই ভেবে রাফসা ছাদে ওঠে। ছাদে উঠতেই কিছু অনাকাঙ্ক্ষিত কথা ভেসে আসে। কি বলছো তুমি উদ্যান ভাইয়া? এটা কি করে সম্ভব? রাফসা এখনো ছোট, 18 বছর পূর্ণ না হলে বিয়ে হবে কি করে? রাফসা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দরজায় হাত রেখে নিজেকে সামলে ধরে। কিসের বিয়ের কথা বলছে? আর উদ্যান কেন এসব বলছে? তখনই আবার ঈশান বলে উঠল, ভাইয়া, রাফসার বিষয়টা জানি, কিন্তু তোমার ব্যবহারে রাফসা পরে বিয়েটা মানবে? তোমাকে যদি স্বামী হিসেবে না মানে তখন? এমনিতেই মেয়েটাও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। রাফসা পরে তোমায় ভালো না বাসলেও তখন কি হবে? ওপাশ থেকে বোধহয় উদ্যান কিছু বলছে। রাফসা মুখে হাত দিয়ে কান্নার শব্দ আটকানোর চেষ্টা করে। এত অপমান করে এখন কেন সেই পুরুষ বিয়ে করতে চাইছে? এখানে কি অন্য কোনো কাহিনী আছে? ভাইয়া, আমি সব বুঝেছি, কিন্তু রাফসা যদি তোমায় আর না চায়? ওর অজানায় আমি এত বড় একটা কাজ কি করে করব? আমি পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় নেই। তোমার উপর আমার ভরসা আছে, কিন্তু বাড়ির সবাই পরে বিষয়টা জানতে পারলে কি হবে? কি বলছো তুমি? বলেছো? কি বলেছো? ওকে ফাইন, মেইন গার্ডিয়ান যখন জানে ও এবং রাজি, এতে আমার আর কি করার আছে?
তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যায় গিয়ে ওর থেকে সাইন নিয়ে তোমার কাছে কুরিয়ার করে দেব। সব কাগজপত্র আঙ্কেল দিয়েছে আমায় সকালে। এখন শুধু রাফসা আর তোমার সাইন করা বাকি, তাহলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। তোমরা আইনিভাবে স্বামী স্ত্রী হবে। রাফসার মাথা ঘুরছে এসব শুনে। উদ্যানের এত অপমান লাঞ্ছনার পেছনে তাহলে অন্য কিছু আছে। রিশানের পায়ের শব্দ শুনে দ্রুত নেমে আসে রাফসা। সন্ধ্যার পর যখন রিশান রুমে আসে তখনই রাফসা সব বুঝতে পারে। রাফসা চাইলেই পেপারে সাইন করতে না পারে। ও বুঝেছে বিকেলের পর থেকে অনেক কিছু। তার বিশেষ কারণ ছাদ থেকে নেমেই উদ্যানের রুমে গিয়েছিল। সেখানেই অনেক ধারণা পেয়েছে। তাই তো ভাইয়ের কথায় রাফসা বিনা বাক্যে সাইন করে দেয়। মাঝে কেটে গিয়েছে আরও 1 সপ্তাহ। সবার জীবন নিয়ম মাফিক চলছে, তবে আটকে আছে একজনের জীবন। গত 1 সপ্তাহে উদ্যান একবারও রাফসার দেখা পায়নি। সকালে মেডিকেলে যাওয়ার সময় ও রাফসাকে দেখে যেতে পারে না। পারবে কি করে? সে তো ঘরে দরজা লাগিয়ে বসেছে, যেন পণ করেছে উদ্যানের মুখোমুখি হবেই না। রাতে বাড়ি ফিরতে প্রায় লেট হয়। গত 2 দিন আগে রাতে বাড়ি ফিরে সর্বপ্রথম রাফসার ঘরে গিয়েছিল। এত ডাকাডাকির পরেও দরজা খোলা তো দূরের কথা, একটা টু শব্দ করেনি অবধি। চিৎকার করতে পারেনি যদি কেউ দেখে ফেলে। অগত্যা রাগে গজগজ করতে করতেই চলে গিয়েছিল। এত কিছুর মাঝেও সবচেয়ে বড় কথা, রাফসার মেডিকেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত 5 দিন আগে। ওর রেজাল্ট সর্বপ্রথম উদ্যানই দেখেছে। ড্রয়িং রুমে সবাই ভিড় করে বসেছিল। হুমায়রা ফরাজি টেনশনে যেন জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল। সবাই অস্থির হয়ে দোয়া করছিল। শুধু তার মুখের আদল বেশ স্বাভাবিক ছিল, যেন জানতো রাফসা চান্স পাবেই। হলোও তাই। ফলাফল চেক করতে উদ্যান ঠাই কিছু সময় বসে ছিল। এদিকে সবার জান বের হওয়ার উপক্রম। উদ্যান যখন বলল রাফসার চান্স হয়েছে, পুরো বাড়িতে হুড়োহুড়ি শুরু হয়। উষা দৌড়ে গিয়ে জানায় রাফসাকে। বেচারি ভয়ে নামাজের জায়নামাজ থেকে উঠেনি। সিজদায় লুটিয়ে কত শত দোয়া করেছে। চোখের পানি ফেলে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছে। মন প্রাণ থেকে চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। শত চেষ্টা করে যেতে হয় সফলতার ছোঁয়া পেতে। যখন রাফসা শুনল ওর মেডিকেলে চান্স পেয়েছে, ঢুকরে কেঁদে উঠেছিল। সেদিনটাও ওর জীবনের সবচেয়ে আনন্দময় একটি দিন ছিল। জন্মের পর এই একটি খুশির সংবাদ বয়ে এনেছিল ওর মনে প্রশান্তির আভা। এত পরিশ্রম বিফলে যায়নি। যেতেই পারে আমাদের পুরোপুরি পাল্টে দিতে। যেখানে সম্মান নেই সেখানে কেন যাব আমরা? পড়ালেখা ছাড়া জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয়। সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে পড়াশোনা আবশ্যক। প্রেম, ভালোবাসা, মোবাইল চালানো এসব পরেও করা যাবে, কিন্তু যার দিন আর আসবে না। আমাদের যেন পরবর্তী সময়ে গিয়ে আফসোস করতে না হয়, তেমন করেই সময়কে কাজে লাগানো উচিত। পরীক্ষার হলে গিয়ে যখন দেখব কিছু পারি না নিজেকে, তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মানুষ মনে হবে। কেন কিছু পড়লাম না? কেন আমার মূল্যবান সময়গুলো প্রেম, ভালোবাসা, ফোনের পেছনে নষ্ট করলাম? আবার যদি প্রথম থেকে শুরু করতে পারতাম, কিন্তু সেটা আর সম্ভব হবে না। তুমি তোমার মূল্যবান সময়গুলো নষ্ট করে পেছনে ফেলে এসেছো। এখন আফসোস করা ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই তোমার। সময় থাকতে নিজের একটা পরিচয় গড়ে তোলো মেয়েরা। জীবনটা উপভোগ করতে শেখো। সে সময়টা নষ্ট করছো সেটা পরে আহাজারি করেও ফিরে পাবে না। সময় থাকতে তার কদর করা শিখো। রাফসার মতো নিজেকে চেঞ্জ করে ফেলো। অবহেলিত হয়ে একটা জীবন পার করতে হবে না। কাল রাতে বেশ দেরি করেই বাড়ি ফিরেছে উদ্যান। রাত আনুমানিক 1টা বাজবে। বাড়ি ফিরে ফাটা ড্রয়িং রুম থেকে শুকনো ডোক গিলে বউটা একটু অপেক্ষা করবে, আদর যত্ন করে খাওয়াবে, তা না করে ঘরে খিল দিয়ে বসেছে। সি বিচ থেকে আসার পর রাফসার ছায়া অবধি দেখেনি। আজকের সকালটা শুরু হয়েছে বেশ খানিকটা সময় নিয়ে। চারিদিকে কুয়াশার চাদরে আবৃত। কুয়াশাটা কাটতে সময় লেগেছে আজ।
পাতায় পাতায় শিশুর বিন্দু জমেছিল। রাতে বাড়ি ফিরতে দেরি হলো, আজ হসপিটালে একটু জলদি যেতে হবে। সকাল 8টায় উঠে শাওয়ারে গিয়েছে উদ্যান। এই কনকনে শীতের মাঝেও সকালে গোসল করাটা উদ্যানের কাছে স্বাভাবিক। শাওয়ার ছেড়ে বেরিয়ে এসে চুল বেয়ে পানির কণা নেমে আসছে, বুকে জলের কণা চিকচিক করছে। গলায় ঝুঁকিয়ে রাখা সাদা তোয়ালটা দিয়ে অবিন্যস্ত ভেজা চুলগুলো মুছে নিতে ব্যস্ত। ফর্সা মুখখানায় প্রধান কেন্দ্রবিন্দু ছোট ছোট চাপদাড়ি, তার মধ্যে একজোড়া শুষ্ক হালকা গোলাপি রাঙা অদরখানা। সাদা কালো রঙের মাঝে তা যেন একটু বেশিই ফুটে আছে। থুতনির মাঝখানে ছোট্ট একটা তিল, যা ছোট ছোট চাপদাড়ির মাঝে ঢাকা পড়েছে। খুব কাছ থেকে দেখলে বোঝা যায় এই স্থানের তিলটি। মিররের সামনে দাঁড়িয়ে রেডি হওয়ার মাঝে গুটি গুটি পায়ে ঘরে প্রবেশ করলো অ্যাশ। প্রাণীটি গিয়ে সোজা দাঁড়ায় উদ্যানের সামনে। অ্যাশকে দেখে অবাক হলো উদ্যান। বিড়ালটা খুব একটা আসে না এই ঘরে, এলেও পিছু পিছু ছুটে আসে রাফসা। উদ্যান নিচু হয়ে অ্যাশকে কোলে তুলে নিল, মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় শুধায়, তোমার বেয়াদব মাম্মা কোথায়? তার যে একটা স্বামী আছে সেই খেয়াল কি নেই? দিনকে দিন অবাধ্য হচ্ছে বউটা, সাথে তোমাকে ট্রেনিংপ্রাপ্ত বেয়াদব বানিয়ে ছাড়ছে। অ্যাশ বোধহয় বুঝলো লোকটা তার মাম্মামের নামে কিছু বলছে, তাই তো মুহূর্তেই শান্ত থাকা অ্যাশ কেমন করে হাঁক ছাড়ছে, যেন বলছে, এই বেয়াদব আব্বা, একদম আমার মাম্মামকে দোষ দিবি না। সারাক্ষণ মাম্মামের ভুল ধরে, নিজে একটা খচ্চর সেটা বলে না। অ্যাশের ডাকে বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে বলে, দেখেছো, তোমাকেও বেয়াদব বানিয়েছে। তোমার মাম্মা যদি আমার বউ হয় তাহলে আমি তোমার পাপাই তো হব, তবুও আমার সাথে বেয়াদবি করছো। মা মেয়ে দুটোই বেয়াদব। আমার ফিউচার বাচ্চা কাচ্চাদের বোধ হয় তোমার মাম্মা আমার নামে 9-6 বুঝিয়ে দূরে রাখছে। যাও যাও, মায়ের চেলা, দূরে গিয়ে মরো। কথাটা বলেও উদ্যান বিরক্ত হলো। দূরে গিয়ে যাব মরো, এটা তো শুনেছে রাফসার থেকে। অ্যাশকে নামিয়ে দিল উদ্যান, সাদা শার্ট জড়িয়ে নেয় শরীরে, প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। অনেক দিন পর রাফসা আজ বেরিয়েছে বন্ধুদের সাথে দেখা করতে। একটি রেস্টুরেন্টে বসে আছে ওরা 3জন, ছেলেরা এখনও আসেনি। এত কিছুর মাঝেও দুঃখজনক বিষয়, ওদের সবার চান্স হলেও সাতারুলের হয়নি। এই ব্যাপারে সবাই আপসেট। সাতারুলকে এ কয়দিন অনলাইনে পাওয়া যায়নি। আশরাফুল আজ বাড়ি গিয়ে নিয়ে আসবে। রেস্টুরেন্টের এক কোণে টেবিলটা ওদের দখলে। সাবিকুন, রাফসা টুকটাক কথা বলল, মুখে কুলুপ এঁটে বসে আছে সায়মা। বিষয়টা চোখে পড়তেই রাফসা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর, মুখটা এমন কেন করে রেখেছিস? মন খারাপ নাকি শরীর ভালো লাগছে না? কেন, কি হয়েছে তোর? না বললে বুঝবো কি করে? জানতে চাইল সাবিকুন। সায়মা রাগে গজগজ করতে করতে বলল, সাতারুল আসুক, তারপর হবে যা হওয়ার। সায়মার কথায় খানিকটা অবাক হলো দুজন। রাফসা সন্দেহ নিয়ে জানতে চাইল, কি হয়েছে, কোনো ঝামেলা হলো নাকি সাতারুলের সাথে? ওই যে আশরাফুল সাতারুল এসেছে, আঙ্গুল দিয়ে ইশারা করে বলল সাবিকুন। ওর কথায় দুজনে পেছনে ফিরে তাকায়। সাতারুলের চেহারা স্বাভাবিক, নিশ্চল ভঙ্গিতে হেঁটে আসছে। মেডিকেলে চান্স না পাওয়ায় আফসোসের রেশটুকু অবধি নেই মুখে। দৃঢ় বিশ্বাসের সহিত এগিয়ে আসছে। দুজনে এসেই বসে পড়ল ফাঁকা চেয়ারগুলোতে। আশরাফুল কিছুটা হাই-হুতাশ করে বলল, মামা মেডিকেলে চান্স না পেয়ে একদম দেবদাস হয়ে গেছে রে, ঘরে অন্ধকারে পড়ে রয়েছে, জোর করে ধরে আনলাম ওরে। সায়মা তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, সেটা ওই শোক নয় রে, ওরে ধরছে অন্য শোকে। কোন শোকে, কি বলছিস, ক্লিয়ার করে বল শালি। শান্ত পরিবেশটা হুট করে ভারী হয়ে উঠল। সায়মা চেয়ার ছেড়ে উঠেই থাপ্পড় মেরেছে সাতারুলের গায়ে। তবদা খেয়ে গেল ওরা 3জনেই। সাতারুল গালে হাত দিয়ে রেগে বলল, সব সময় মজা ভালো লাগে না, ফাজলামোর একটা লিমিট আছে। ইয়েস, যেটা তুই ক্রস করেছিস। তোর সাহস কী করে হলো আমার ছোট বোনের সাথে রিলেশনে যাওয়ার? আমার বন্ধু হয়ে আমার পেছনেই ছুরি বসাচ্ছিস? এই তোর বিবেকে বাঁধেনি একটুও? তোকে আমার বন্ধু পরিচয় দিতে লজ্জা করছে?
সাতারুল সাইমার কথায় আরও রেগে বলল, তোর বোনের সাথে রিলেশন আছে, তার প্রমাণ কি? রিলেশন নেই আমার বোনের সাথে? পালিয়ে যাবি আমার বোনকে নিয়ে? প্ল্যানিং করিসনি? আন্দাজে কথা বলবি না সাইমা, মেজাজ গরম হয়ে আছে এমনিতেই। সাইমা সাইডে ব্যাগ থেকে ফোনটা বের করে বলল, ওকে ফাইন, প্রমাণ দেখাচ্ছি। ফোনের গ্যালারি থেকে একে একে বেশ কয়েকটি স্ক্রিনশট দেখায় সাইমা, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে সাতারুলের সাথে সাইমার বোনের সম্পর্ক আছে। রাফসা, আশরাফুল, সাবিকুন অবাক হয়ে দেখছে এসব। ওরা কখনোই ভাবতে পারেনি সাতারুল এমনটা করবে। সাতারুলের মুখ এবার চুপসে গেল। সাইমা পুনরায় চেঁচিয়ে উঠল, কেন করলি এটা? তুই জানিস আমার ফ্যামিলিতে কি চলছে? আমার মা বাবা বলছে ছোট বোনকে তোর পেছনে লাগিয়ে দিয়েছি আমি, অথচ আমি জানিই না এসবের কিছু। সাতারুল নিজেও এবার চেঁচিয়ে বলল, এই কারণেই ওর সাথে আমার কথা হচ্ছে না। আর এইদিকে আমি পাগল হয়ে যাচ্ছি। রিলেশন করি, তোর কি হয়েছে? এই আয়নায় তোর চেহারা দেখেছিস? কোথায় আমার বোন আর কোথায় তুই? তোদের একসাথে মানায় বলতো? আমায় চেহারায় খোঁটা দিচ্ছিস? আশরাফুল ওদের মধ্যে বাধা দিয়ে বলল, এভাবে চেঁচাস না, ঠান্ডা মাথায় সলভ কর। সাইমা চিবিয়ে চিবিয়ে বলল, সলভ মাই ফুড? এই বেয়াদবের সাথে কোনো সম্পর্কই রাখবো না। আমার উপর দিয়ে কি যাচ্ছে জানিস তোরা? এই যা, তোর মতো বন্ধু এই সাতারুলের দরকার পড়ে না। তোর বোনকে তুলে নিয়ে আসবো, দেখবো কি করিস। এলাকাটা তোর তোর বাপ দাদার বললি আর গিয়ে তুলে আনলি। মুখটা কম চালা। সাতারুল বসা থেকে উঠে তেড়ে উঠল। আশরাফুল শক্ত হাতে ধরে রাখে। রাফসার মাথার উপর দিয়ে যাচ্ছে এসব। প্লিজ তোরা এমন করিস না, আমাদের বন্ধুত্ব নষ্ট হবে। ওর সাহস কী করে হলো আমার বাপ দাদা তুলে কথা বলার? মেয়ে না হলে এখনই আজ পুঁতে ফেলতাম। সেটাই পারবি? গুন্ডা তো তুই, সেটা খুব ভালো করেই জানা আছে। আমার বোনের থেকে দূরে থাকবি একদম। সাতারুল আবারও ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই আশরাফুল টেনে নিয়ে গেল। সাইমা রাগে গজগজ করতে করতে বসে পড়ে, মাথায় হাত দিয়ে লম্বা লম্বা কয়েকটা শ্বাস ফেলে। আমাদের মধ্যে এমন একটা দিন আসবে কখনো কল্পনাও করিনি। রাত বেড়েছে প্রায় 12টার কাছাকাছি। রাফসা এমন এক সময় কিচেনে কফি বানাতে ব্যস্ত। সন্ধ্যায় সেই রাত পর্যন্ত গ্রুপে কথা বলেছে। ওদের ফ্রেন্ডশিপটা বোধহয় আর টিকা হবে না। সবার মন খারাপ। অতিরিক্ত চিন্তা করলে রাফসার মাথা ভার হয়ে থাকে। তাই তো এত রাতে কফি বানাতে এসেছে। কাপে কফি ঢেলে কিচেন থেকে বেরোতেই উদ্যানকে সামনে দেখে ভড়কে গেল। গত 1 সপ্তাহ আগে দেখা হয়েছিল দুজনে। আজ 7 দিন পর মুখোমুখি হলো দুজন। উদ্যানকে দেখে শুকনো ঢোক গিলে রাফসা। এমন না মাথায় তুলে আছাড় মেরে কোমর ভেঙে দেয়। বিগত দিনগুলোতে দেখা না দিলেও প্রচুর জ্বালিয়েছে। এই যে রাত বিরাতে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করলেও খুলেনি, এত ফোন মেসেজ দিলেও পাত্তা দেয়নি। নিশ্চিত আজ থাপ্পড়ে গাল ফাটিয়ে দিবে। রাফসা খেয়াল করে চোখ দেখল উদ্যানের চেহারার ক্লান্তির ছাপ স্পষ্ট। প্রতিদিনের ন্যায় এপ্রনটা এক হাতে ভাঁজ করে ঝুলিয়ে রাখা, এলোমেলো অবিন্যস্ত চুলগুলো পেছনের দিকে হেলে আছে, চোখ জোড়া ছোট ছোট দেখাচ্ছে। বোধহয় ঘুম জেগেছে। রাফসার খানিক মায়া হলো, তবুও নিজের মায়াকে একপাশে রেখে উদ্যানকে পাশ কাটিয়ে নিতে খপ করে হাত ধরে ফেলল লোকটা। বুকটা ছলাৎ ছলাৎ করে উঠল। এই বুঝি থাপ্পড় পড়ল গালে? উদ্যান রাফসাকে নিজের সামনে এনে ভ্রু কুঁচকে বলল, কি ম্যাডাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। উদ্যান ঠোঁট দুটো কামড়ে ধরে উপর থেকে নিচে রাফসাকে একবার পরখ করে নিল। উদ্যানের দৃষ্টিতে থতমত খেয়ে গেল রাফসা। ওকে, আপনার দেখা পাওয়া যাচ্ছে না কেন? আজকাল সূর্য এবং আপনি দেখি বেশ ভাব দেখাচ্ছেন। 1 সপ্তাহ ধরে সূর্য মামার দেখা নেই, সাথে আপনারও। উদ্যানের এহেন ঠাট্টায় ভয়টা উবে গেল রাফসা। বেশ ভাব নিয়ে পড়ল। তো কি হয়েছে এখন? উদ্যান দুই পাশে মাথা নাড়ল। এপ্রন ধরে রাখা হাতটা উঁচিয়ে তর্জনী আঙ্গুল ধারা কপাল চুলকে গম্ভীর গলায় শুধোয়, আপনার যে একজন হাজবেন্ড আছে সেটা কি পানির সাথে গুলিয়ে খেয়েছেন? রাফসা ডানে বামে তাকিয়ে বলল, হাজবেন্ড কোথায়?
আমার হাজব্যান্ড, আমি আনম্যারিড। হাজব্যান্ড টপকালো কোন কালে? ওকে, বুঝতে পেরেছি, ব্লিডিং হার্ট। হাজব্যান্ডের দেখা না পেয়ে পাগল হয়ে গিয়েছেন? নো প্রবলেম, আই অ্যাম হেয়ার। রাফসা এক আঙুল উঁচিয়ে তেতে বলল, এই দেখুন রেজিস্ট্রি করা জামাই। আমি আপনাকে জামাই মানি না, বুঝছেন আপনি? উদ্যানের কপালে কয়েক স্তর ভাঁজ পড়ল রাফসার কথা জবাবে। রেজিস্ট্রি করা জামাই মানে? শুধু রেজিস্ট্রি হয়েছে বলে কি সে জামাই না? থাপড়ে গাল ফাটিয়ে দে ও বেয়াদব। হাজব্যান্ড না হলে কি চাচাতো স্বামী? রাফসার কথায় থতমত খেয়ে গেল উদ্যান। নাক মুখ কুঁচকে বলে, আজ এ পর্যন্তই বন্ধুরা। আজকের পর্ব কেমন লেগেছে জানাতে ভুলবেন না।